নিজের কেবিনে বসে অফিসের জরুরি কিছু কাজ করছি, হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক ফকিরের বাচ্চা খেত, তুই এখানে কি করিস? আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ? আমি বললাম, আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আর আমি এই অফিসে কাজ করি, তাই এখানে। মেয়েটি বলল, কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করব? শালা ছোট লোক ফকিন্নি কোথাকার। তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব? আমি বললাম, দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি, জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিলাম। মেয়েটি বলল, কি বললি ফকিরের বাচ্চা? আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করা হচ্ছে, তোর তো সাহস কম না? আমি বললাম, আপনার অফিস মানে? মেয়েটি বলল, এটা আমার বাবার অফিস, বুঝছিস ফকিরের বাচ্চা? আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি, জাস্ট ওয়েট আনছি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম ম্যাম প্লিজ, সামান্য ব্যাপার নিয়ে এমনটা করিয়েন না। মেয়েটি বলল, ছোট লোক ফকিরের বাচ্চা, তোর তো সাহস কম না, আমার গায়ে হাত দিস? এই বলে আবারও দুইটা থাপ্পড় দিল। আর কি বললি, সামান্য? হ্যাঁ, এই ব্যাপার তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে, এই নীলা চৌধুরী না, বুঝলি? আমি বললাম, আপনি আমাকে যা শাস্তি দিবার দেন, তারপরও চাকরি থেকে বের করিয়েন না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বললাম কথাটা। মেয়েটি বলল, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার, দাঁড়া তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলামাম আমার কেবিন থেকে হনহন করে চলে গেলেন স্যারের কেবিনে। এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধ খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো? এইসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার, কারণ এই চাকরি গেলে আমার না খেয়ে মরতে হবে। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক পা করে স্যারের কেবিনের দিকে বাড়াচ্ছি, কিন্তু পা যেন চলতেই চাইছে না। কি করব তাও বুঝতে পারছি না, মাথায় শুধু ঘুরতেছে, চাকরি গেলে এখন কি করে পরিবার চালাবো? অনাকাঙ্ক্ষিতভাবে চাকরি যাওয়ার ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে, কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। অনেক কষ্টে স্যারের কেবিনের সামনে এসে নক করে বললাম, স্যার আসবো? স্যার বলল, আসো। তারপর মাথা নিচু করে স্যারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম। হালকা চোখ তুলে দেখি স্যারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, তাই আমি আবার চোখ নামিয়ে ফেললাম। স্যার বলল, এই নাও রিফাত, তোমার এই মাসের বেতন। স্যারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম। অনেকটা খুশি লাগছে, তবে পরক্ষণই স্যারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেজার হয়ে গেল। স্যার বলল, আর তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না। স্যারের মুখে এমন কথা শুনে বুকের মাঝে এমন এক ব্যথা করলো, যেন আমার বুকে কেউ 3-4 রাউন্ডের গুলি করে দিল। আমি অসহায় দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, স্যার এই কাজটা করবেন না, আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই, আমার উপর পুরো পরিবার নির্ভর করছে। যদি চাকরিটা চলে যায় তখন আমরা পথে বসবো, স্যার এমনটা করিয়েন না প্লিজ। স্যার বলল, আমার কিছু করার নাই, তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না। স্যারের কথা শুনে অনেক কষ্টে চোখের মাঝে কান্না আটকিয়ে চলে আসতে যাব, তখন স্যারের মেয়ে বলে উঠলো, ওই থাম, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলেছি? আমি বললাম, ম্যাম এখানে তো আর চাকরি নেই, তাই থেকে আর কি করব? কষ্টমাখা কণ্ঠে কথাটা বললাম। নীলা ম্যাম বলল, কে বললো তোর চাকরি নেই? তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে, আমার পিএ হিসাবে নিয়োগ করা হয়েছে। ম্যামের কথা শুনে আমার খুশি আর দেখে কে, কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর সেখানে ডাইরেক্ট পিএ। ম্যাম বলল, এত খুশি হতে হবে না, আমার পিএ হতে হলে আমার গাড়ি চালাতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে, যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে। মোট কথা আমার ব্যক্তিগত কাজের লোক হবি তুই, এবং আমার সব কথা শুনতে হবে। আমি ম্যামের কথা শুনে বললাম, এটা কেমন কথা ম্যাম? ম্যাম বলল, আমি যেটা বলছি সেটাতে রাজি হলে হবি, তা না হলে তুই আসতে পারিস। আমি ভাবলাম চাকরি না থাকার চেয়ে এটা করা বেস্ট হবে, কারণ এই অবস্থায় আরেকটা চাকরি পাবো নাকি সন্দেহ, তার চেয়ে বরং হাজার কষ্টে হলেও এই চাকরিটা করি, ভিতরে ভিতরে না হয় আরেকটা খুঁজে নিব। আমি বললাম, আমি রাজি। ম্যাম বলল, গুড, তাহলে এই পেপারে সাইন কর। আমি বললাম, এটা কিসের কাগজ ম্যাম? ম্যাম বলল, যেটা বলছিস সেটা কর, তা না হলে বুঝতে পারিস। ম্যামের এমন কথা শুনে আমি ভয়ে তাড়াতাড়ি করে সাইন করে দিলাম। ম্যাম বলল, যা, শেষবারের মতো এই অফিসে কাজ করে নে, কাল থেকে আমার প্রিয় হয়ে আমার সাথে থাকবি। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেইখান থেকে চলে আসলাম। এইদিকে, কিরে মা, তুই এমনটা কেন করলি? ছেলেটা অফিসে ভালোই তো কাজ করতো, পিয়ে লাগলে আমাকে বলতি। নীলা বলল, আরে বাবা, তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি গেলাম, এই বলে চলে গেল। স্যার বলল, পাগল একটা, কি থেকে কি করে নিজেও জানে না। এইদিকে আমি কেবিনে বসে ভাবতে লাগলাম, সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, সেখানে তো আমার কোনো দোষ নেই, আমি জাস্ট ম্যামকে ভুল ধরিয়ে দিয়েছিলাম।
তার জন্য এমনভাবে আমাকে থাপ্পড় দিতে পারলো, আমার মা বাবাকে নিয়ে গালি দিতে পারলো। সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম। তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো, এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম। আমি বললাম, কি হয়েছে চাচা? রিক্সা চালক বলল, দেখেন না মামা, এই মামুনিটা অমুক জায়গা থেকে এখান পর্যন্ত এসেছে, ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এই মামুনিটা দিচ্ছে 50 টাকা। নীলা বলল, সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছা করছে কষে একটা থাপ্পড় দিতে। আমি বললাম, এই আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? নীলা বলল, আইসি আর ফকিন্নির পোলা আমারে জ্ঞান দিতে, ভাড়া যেটা সেটা দিচ্ছি, নে বলছি। আমি বললাম, দেখেন, ভদ্রভাবে কথা বলেন, আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? নীলা বলল, ছোট লোক, তোর এত বড় সাহস আমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবাকে? আমি বললাম, সেটা আপনার ব্যবহারই বলে দিচ্ছে আপনি একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এখন বেশি পেঁচাল না করে চাচার পাওনা টাকাটা দিয়ে দিন। নীলা বলল, কি বললি ছোট লোক, আমি অহংকারী? এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল। রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। আমি বললাম, এই হাতটা তুলছিলাম কেন জানিস? তোকে মারার জন্য। কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে কিন্তু ভালো একটা মন নেই। তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকার খাবার অপচয় করছিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আচ্ছা, তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা মানুষ না? এই চাচাটা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে তা তুই দিতে পারিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারকে 200 টাকা টিপ হিসাবে দিস। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন জমা হয়ে গেছে। আমি বললাম, এই ভাড়া দিবি নাকি এখানেই বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এইসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হনন করে। আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আমি বললাম, আরে যা যা, কি করবি দেখা যাবে। দেখছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বোঝালাম কিন্তু উল্টা বুঝে চলে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজ আমার চাকরি যেতে বেঁচে গেল। এখন আপনারাই বলেন, আমি কি কিছু ভুল করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম, তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম। আমি বললাম, স্যার আসবো? স্যার বলল, আরে রিফাত দে, আসো আর বসে পড়ো। তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভিতরে ঢুকে বসে ফাইলটা স্যারের হাতে দিলাম। স্যার ফাইল দেখতে দেখতে বলল, রিফাত, আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো, কিন্তু আমার মেয়ে কেন জানি তোমাকে নিজের পিএ বানিয়ে নিল। আমি বললাম, স্যার চাকরি যায়নি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। স্যার একটু হেসে বলল, তুমি কি যে বলো না, তোমার চাকরি কেন যাবে? তখন তো এমনি দুষ্টামি করছিলাম। যাই হোক, আমার মেয়েটাকে একটু দেখে রাখিও, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইছে। আর কিছু বললে তুমি কিছু মনে করিও না, আসলে মেয়েটা একটু রাগী তবে মন ভালো। আমি স্যারের দিকে একটা হাসি দিয়ে বললাম, জি স্যার, আমি দেখে রাখবো। মনে মনে বললাম, আর মন ভালো, একটা বাবার সমান মানুষকে যে সম্মান করতে পারে না তার আবার মন ভালো। স্যার বলল, আচ্ছা তুমি এখন বাড়ি যেতে পারো, এখন তোমার আর কোনো কাজ নেই। আমি খুশি হয়ে বললাম, ওকে স্যার, তাহলে আমি আসি। এইদিকে নীলা রুমে বসে বসে ভাবছে, ছোট লোকের বাচ্চা, এইবার দেখাবো মজা তোকে, আমাকে অপমান করা তাই না? তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস ছোট লোক। এটা বলে একটা ডেবিল হাসি দিল। এইদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এইভাবে আজকের দিনটাও পেরিয়ে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে স্যারের বাড়ি গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি, আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে। ওই দিন বলছিল অপমানের প্রতিশোধ নিবে, না এই চাকরি আর করা যাবে না, দেখি চাকরি খুঁজতে হবে, এইসব ভাবছি। তখনই একটা লোক এসে বলল, স্যার, ম্যাম বলল এই চাবিটা আপনাকে দিতে, আর ওই যে ওইখানে গাড়ি রাখা আছে। এটা বলে লোকটা চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে গিয়ে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম। হঠাৎ চোখ গেল বাড়ি থেকে বের হওয়া একটা সুন্দরী রমণীর দিকে। কি সুন্দর কালো লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ, আর পরনে কালো থ্রি পিস। মনে হচ্ছে এখনই আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরী। আমি আবার হালকার উপর ঝাপচা করে বাস খেয়ে গেলাম আর বলতে লাগলাম, মেয়েটাকে বোঝাই যাচ্ছে না যে এই মেয়েটা অহংকারী, আর কে বলবে বিদেশে থাকতো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, এটা হলো নীলা। এইসব ভাবতাছি, হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তে হুঁশ ফিরল। গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আসি।
নীলা বলল, এই ফকিন্নির বাচ্চা, জীবনে কখনো মেয়ে দেখিসনি, এইভাবে হা করে তাকিয়ে আছিস যে? ম্যামের কথায় কি বলবো বুঝতে পারছি না। নীলা ম্যাম বলল, এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে দরজা খোল ছোট লোকের বাচ্চা। আমি বললাম, ম্যাম আপনি আমাকে যা বলেন না কেন আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার কথা শুনে নীলা ম্যাম আরেকটা থাপ্পড় দিয়ে আমাকে বলল, ওই তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস, ছোট লোক কোথাকার, লুচ্চামি করবি আর এতে গালি দিলে দোষ, তাই না? আমি বললাম, ম্যাম আমি কখন লুচ্চামি করছি? নীলা ম্যাম বলল, আবার মুখে মুখে তর্ক করিস? আচ্ছা তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি বরং যাই, আর তোর কাজ করা লাগবে না। আমি বললাম, না না ম্যাম এমনটা করবেন না, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। তারপর গাড়ির দরজা খুলে দিতে নীলা ম্যাম গাড়িতে ঢুকে পড়লো, আর আমার চোখের কোণে হালকা জমে থাকা পানি মুছে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কি করব বলেন, গরিবে জন্মেছি, তাই এমন বড় লোকের কথা শুনতেই হবে। ম্যাম কোথায় যাবেন? ম্যাম বলল, নদীর পাড়ে নিয়ে যা। তারপর ম্যামের কথা মতো গাড়ি চালাতে লাগলাম। একটু পর নদীর পাড়ে এনে গাড়ি থামাতে নীলা ম্যাম নেমে বলল, এখানে থাক আমি আসি। এটা বলে ম্যাম চলে গেল, আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। আমাকে ডাক দিল, কিন্তু আমি ফোন টিপা আর দূরে থাকার কারণে নীলা ম্যামের ডাক শুনতে পেলাম না। এইদিকে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে নীলা জোরে চিল্লাতে আমি হালকা করে অনুভব করলাম কে যেন আমাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি এটা তো ম্যাম। নীলা বলল, ওই ফকিন্নি এইদিকে আই বলছি। ম্যামের ডাক শুনে আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে ম্যামের কাছে গেলাম। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক খেট, তোর দাম বেড়ে গেছে তাই না, এত দামি গাড়ির পাশে দাঁড়িয়ে? আমি গালে হাত দিয়ে বললাম, সরি ম্যাম বুঝতে পারলাম না। নীলা ম্যাম বলল, বুঝতে পারবি কেমনে, তোরা তো ছোট লোক, কখনো এত দামি গাড়ির পাশে দাঁড়াসনি, তাই একটু ভাব থাকবে। নীলা ম্যামের কথা শুনে একটু মুচকে হাসলাম। নীলা ম্যাম বলল, আবার হাসতেছে, এই তো লজ্জা শরম নেই, ছোট লোক কোথাকার, এত অপমানের পরও একটা কাজ ঠিক মতো করতে পারিস না। এই আমি যে তোকে এত চিৎকার দিয়ে ডাকতেছি, না শোনার ভান কেন করছিস? আমি বললাম, সরি ম্যাম এত দূর থেকে আপনার ডাক শুনতে পাইনি। নীলা ম্যাম বলল, একদম মিথ্যা কথা বলবি না, যা আমাদের জন্য 3 প্লেট ফুচকা নিয়ে আয়। ছোট লোক কোথাকার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলল, দেখিস আবার বেঁচে যাওয়ার টাকা মেরে দিস না। নীলার কথা শুনে কিছুটা কষ্ট হলেও আমি কিছু না বলে ফুচকা আনতে গেলাম। ফুচকা নিয়ে এসে তাদের হাতে ফুচকা দিলাম। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।